যা বাবা, দোকানটা বন্ধ করে দিয়েছে। ভেবেছি আমার ছেলে কানাইয়ের জন্য কিছু মজা নিয়ে যাব, কি আর করার, খাবার ছাড়াই এখন বাড়িতে যেতে হবে। ছেলেটা আমার সকালে খাবারের জন্য বড্ড জ্বালাবে। এই দোকানটা আজ বেশ কদিন ধরে বন্ধই থাকে। আজ আর কোনো যাত্রী পাওয়া যাবে না বলে মনে হচ্ছে। আজকে আসাটাই ভুল হয়েছে। এখন আর অযথা অপেক্ষা না করে বাড়ি চলে যাই। রাত তো কম হয়নি, শুধু শুধু যাত্রীর আশা করে রাতের ঘুমটা মাটি করছি। মনটা খুবই খারাপ আছে। অন্যদিন এই রাতের বেলায় অনেক যাত্রী পাওয়া যায়, তাই রাতে না ঘুমিয়ে নৌকা নিয়ে ঘাটে বসে থাকি, বাড়তি যদি কোনো ইনকাম করা যায়। আমি হরিদাস, নৌকা চালিয়ে আমার সংসার চলে। একদিন কাজে না গেলে সংসারে টানাটানি চলে আসে। টাকার অভাবে ছেলেটাকে স্কুলে ভর্তি করাতে পারিনি। আমি দিনের বেলাতেও নৌকা চালাই, রাতের বেলাতেও নৌকা নিয়ে ঘাটে বসে থাকি। যদি কোনো যাত্রী বিপদে পড়ে নদী পার হতে আসে। রাতের বেলার যাত্রীরা অনেক চড়া দাম দেয়, তাই রাতে না ঘুমিয়ে ঘাটে চলে আসি। তবে আজ 2 ঘন্টা অপেক্ষা করার পরও কেউই আসলো না। দুর্গাপূজার দিন ঘনিয়ে আসছে, এদিকে হাত একেবারেই খালি। গিন্নিকে গত 2 বছর কোনো নতুন কাপড় দিতে পারিনি। কবে যে মা দুর্গা আমার দিকে একটু মুখ তুলে তাকাবে। বিষণ্ণ মন নিয়ে আমি বাড়ির পথে হাঁটছি। আজ অমাবস্যা, আকাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। পথ চলতে একটু সমস্যা হলেও দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকায় হেঁটে যেতে পারছি। হঠাৎ রাস্তায় পাশের বন্ধ দোকানটা পার হতেই কেমন যেন মনে হলো দোকানের ভেতর কেউ হয়তো কাঁদছে। কান্নার শব্দ শুনে আমি পিছনে ফিরে তাকাই। পিছনে কেউই নেই, তবে কান্নার শব্দটা মনে হচ্ছে দোকানের ভিতর থেকেই আসছে। এই দোকানটা তো বন্ধ। আমি দোকানের শাটারে কান পাতি। এখন কোনো কান্না শোনা যাচ্ছে না। তাহলে কি আমি ভুল শুনেছি? আমার মনের ভুল ভেবে আমি আবারও মেঠো পথ ধরে হাঁটা শুরু করি। ঝিঝি পোকাদের ডাকে রাতটা আরো বেশি ভয়ানক লাগছে। দোকান থেকে কিছু দূর আসতেই আমার মনে হলো আমার পিছনে কেউ হাঁটছে। বুকের ভেতরটা লাফিয়ে উঠল। আমি পিছনে ফিরে তাকালাম, কিন্তু পিছনে কাউকেই দেখতে পেলাম না। হঠাৎ আমার নাম ধরে কেউ ডাকে, হরি, দাঁড়া। কে কে ডাকে? পিছনে কেউই নেই, অথচ মনে হলো খুব কাছে কেউ আমাকে ডেকেছে। আমি স্পষ্ট শুনেছি। ভয় আমার সারা শরীর হিম হয়ে গেল। আমি এখান থেকে রজত দাদার দোকানটা দেখতে পাচ্ছি। দোকানে আলো জ্বলছে, মনে হচ্ছে মুদি দোকানটা খুলেছে। এখন রাত প্রায় আনুমানিক 3টা বাজে। এত রাতে এই দোকানটা খোলা কেন? একটু আগেও তো বন্ধ দেখেছি। আমি দোকানের সামনে যেতে অবাক হয়ে যাই। একজন মহিলা। এই মহিলাকে আমি চিনি, রজত দাদার বউ কামিনী। কিন্তু কামিনী দিদি এত রাতে কেন দোকান খুলছে? একে তো এত রাত, আবার দোকান খোলা, তার উপর কামিনী দিদির সাদা শাড়ি পরার ব্যাপারটা বুঝতে পারছি না। আগে কখনোই কামিনী দিদি এমন ধবধবে সাদা পরেননি। আমিও খামোখা মেয়েলি ব্যাপার নিয়ে ভাবছি। এত কিছু ভেবে আমার কাজ নেই। গ্রামে কি হয় না হয় তা খুব কমই জানি। আমার দিন কাটে নদীর ঘাটে।
কিন্তু কেন যেন মনটা হঠাৎ অশুভ কিছুর ভয়ে লাফিয়ে উঠল। রজত দাদার এই মুদির দোকানটি কাঞ্চনগড়ের সব থেকে বিখ্যাত মুদির দোকান। আমাদের গ্রামের আশেপাশে এই দোকানটা একটা মাত্র দোকান, কিন্তু মনের মাঝে একটা ভয় কাজ করছে। একটু আগে আমি হাঁটার সময় আমার নাম ধরে কেউ ডেকেছে শুনেছি। কণ্ঠটা আমার অনেক পরিচিত বলে মনে হয়েছে, একটা ভারী পুরুষ কণ্ঠ। আমি দোকানের ভিতরে উকি দিলাম। দিদি, রজত দাদার খবর কি? দোকান খুলেন না অনেকদিন? কামিনী দিদি আমার কোনো কথার কোনো উত্তর দিলেন না, শুধু ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি উত্তর না পেয়ে আমার ছেলের জন্য কিছু খাবার কেনার উদ্দেশ্যে দোকানের জিনিসপত্র দেখতে থাকি। এত রাতে দোকান খুলেছেন যে দিদি? তাছাড়া দিনে তো এই দোকানটা বন্ধ থাকে। রাতেই তো বেচা কেনা বেশি হয়। তুই তো নদীর ঘাট থেকেই ফিরলি। আগের দিন আর নেই কামিনী দিদি। আগে রাত বেরোতে যাত্রী পেতাম, কিন্তু এখন আর কেউ রাতে বের হয় না। গ্রাম জুড়ে তো ভূতের আতঙ্ক বেড়ে গেছে, তাই মানুষ রাতে বের হয় না। কি বলো দিদি? আমি তো কিছুই জানি না। আচ্ছা, রজত দাদা কোথায়? তাকে তো দেখছি না অনেকদিন হলো। বেঁচে থাকলে তো দেখবে। আমি আর কামিনী দিদির কথা একেবারে থ হয়ে গেলাম। বেঁচে নেই মানে? কি বলছো কি দিদি? রজত দাদা বেঁচে নেই? রাজত মারা গেছে 1 সপ্তাহ হচ্ছে। তাই বুঝি দোকান বন্ধ থাকে? আহারে, বড্ড ভালো মানুষ ছিল। কিন্তু রজত দাদা কিভাবে মরেছে দিদি? গ্রামের কেউ তো এই ব্যাপারে কিছুই জানে না। জানবে কি করে? গ্রামের কেউ তো আমাদের বাড়িতে গিয়ে আমাদের খোঁজ খবর নেয়নি। অথচ এই গ্রামের সবাই আমার স্বামীর দোকানে বাকিতে জিনিসপত্র নিয়েছে। লাখ লাখ টাকা ঋণ হয়ে আছে। ঋণ দিতে না পেরে রাজত আত্মহত্যা করে। শুনে খুব কষ্ট লাগলো গো দিদি। এজন্য আমি কোনো ঋণ করি না। দরকার হলে না খেয়ে থাকবো, তাও ঋণ করব না। রজত দাদা মারা গেছে খবর এখনো জানলাম না। তুমি কাউকে জানাওনি? জানিয়ে কি করব? কেউ আসতো আমাদের বাঁচাতে? বেঁচে থাকতে কেউ আসেনি আমাদের বুড়ো বুড়ির খোঁজ নিতে। মরার পরেও কেউ আসলো না। কামিনী দিদির কথা আমি কিছু বুঝতে পারছি না। বেচারি স্বামী হারিয়ে শোকে উল্টাপাল্টা বলছে হয়তো। দাও দিদি, আমার কানাইয়ের জন্য 5টা চকলেট দাও। টাকা আমি কাল দেব। আজ ঘাটে কোনো ইনকাম হয়নি। আমি বাকি দেই না। এই দোকান থেকে কিছু নিলে এর মূল্য দিতে হবে। আমি কি বলেছি মূল্য দিব না? আমায় এত বছর ধরে চিনো, আমি কি কখনো বাকি নিয়েছি? কাল দিয়ে যাব। কথা কানে যায়নি তোর? বললাম তো বাকি দিব না। হঠাৎ কামিনী দিদি খুবই কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল। পিছন থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসলো। এদের জন্যই আমার ব্যবসায় লাল বাতি জ্বলছে। বাকিতে জিনিস নিবে, বাকির নাম ফাঁকি। আজ বাকি নেওয়ার মজা বোঝাবো। আমার চোখের সামনে মৃত রজত দাদাকে দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্বাস করব কি করে? যে কিনা 1 সপ্তাহ আগে মারা গেছে, সে আমার সামনে দাঁড়িয়ে কিভাবে শ্বাস নিচ্ছে। একটু আগেই তো কামিনী দিদি বলল রজত দাদা আত্মহত্যা করেছে। তাহলে আমার সামনে এটা কে? দিদি, তুমি না বললে রজত দাদা মারা গেছে? হ্যাঁ, মারাই তো গেছে। তাহলে তোমার পাশে এটা কে গো? আমার কথা শুনে তারা স্বামী স্ত্রী দুজনের দিকে তাকায়, আর তারপর দুজনে খুবই ভয়ঙ্কর। হরি, তুই বাকিতে চকলেট নিবি না? আমি কিছু নিব না, আমাকে যেতে দাও। তোমরা তো মানুষটাও, আমাকে যেতে দাও দয়া করে।
এসেছিস যখন আমার দোকান থেকে আর ফিরতে পারবি না, তোকে আমরা সাথে করে নিয়ে যাব। না না, আমি যাব না, কিছুতেই যাব না। রজত দাদা ও কামিনী রাস্তার সাথে আমি পেরে উঠব না। তাদের চোখের সামনে দেখা যাচ্ছিল না, খুবই ভয়ঙ্কর লাগছিল দেখতে। দৌড় দিয়ে এই দোকানের সীমানা অতিক্রম করব সে শক্তিটুকু আমার শরীরে অবশিষ্ট নেই। মাটির সাথে যেন আমার পাগুলো আটকে গেছে। তাদের ভয়ঙ্কর চেহারা দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। মনে হচ্ছে যেন এখনই জ্ঞান হারাবো। বুকের ভিতর হাতুড়ি পিটার মতো শব্দ হচ্ছে। হঠাৎ আমি বিকট এক চিৎকার দিয়ে দৌড়ে পালালাম। আমি স্পষ্ট ওই আত্মাগুলোর ছুটে আসার শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু আমি কোনোভাবেই পিছনে ফিরে তাকাবো না। পিছনে তাকালে নির্ঘাত আমি জ্ঞান হারিয়ে পড়ে যাব। ওরা আমার শরীর খুঁড়ে খুঁড়ে খাবে। দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত হয়ে আমার বাড়ির সামনে লুটিয়ে পড়ি। তারপর আর কিছুই মনে নেই। পরদিন যখন আমার জ্ঞান ফিরে আসে, আমি নিজেকে আমার বাড়ির উঠানে আবিষ্কার করি। আমার পরিবার আমার চিন্তায় খুবই উদ্বিগ্ন। তাদের আমি রাতের ঘটনা খুলে বলি। গ্রামের কয়েকজন মিলে আমরা রজত দাদার বাড়িতে যাই। বাড়ির ভিতরে কাউকেই দেখতে পাই না। রজত দাদার বাড়ির চারপাশ খুবই নিরিবিলি। এখানে খুব একটা মানুষ আসে না। বাড়ির চারপাশ থেকে লাশ পচা গন্ধ আসছে। তারই সূত্র ধরে আমি বাড়ির পিছনে গিয়ে একটা বড় বটগাছের ডালে রজত দাদা ও কামিনী দিদির মরদেহ ঝুলতে দেখি। চোখের সামনে এমন দৃশ্য দেখে খুবই খারাপ লাগলো। গ্রামের মুরব্বীদের কাছে শুনলাম রজত দাদা নাকি দোকান বন্ধক রেখে অনেক টাকা লোন করেছিল। সময় মতো টাকা দিতে না পারায় দোকান দখলের কথা শুনে স্বামী স্ত্রী দুজনেই গাছে ফাঁস নেয়। তাদের আপন বলতে এক ছেলে আছে, সে শহরে বউ নিয়ে থাকে। গ্রামবাসীরা লাশ নিয়ে শ্মশানে নিয়ে পুড়িয়ে দেয়। তারপর থেকে কেউ আর রাতের বেলা দোকান খোলা দেখেনি। এখনও রাতের সেই বীভৎস ঘটনার কথা মনে পড়লে আমি শিউরে উঠি। সেদিনের পর থেকে আর কখনোই আমি রাতের বেলা নদীর ঘাটে যাইনি।